বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাপানে বললেন প্রধান উপদেষ্টা। সংঘাত এড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা বৃষ্টি, বিপদসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৬ নদীর পানি। অধ্যাদেশ বাতিলের দাবিতে ১ ঘণ্টার কর্মবিরতি পালন করলেন সরকারি কর্মচারীরা। সচিবালয়ে সপ্তাহে ২ দিন দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা। এবং ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনের কাজে ধীরগতি, ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, তৎপর প্রশাসন। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্যবিন্তি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে দেয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনুস বলেন, মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রে মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। একটি অস্থির বিশ্বে জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, এশিয়া এবং এর বাইরেও একের পর এক সংঘাতের সূত্রপাত হচ্ছে, যার ফলে শান্তি এখন অধিকাংশ ক্ষেত্রেই অধরা হয়ে উঠেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। ঢাকায় বৃষ্টির সঙ্গে শুরু হয় বাতাস। এদিকে আজ দুপুর ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অঞ্চলগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ স্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের ৪ বিভাগের নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে দেশের সরকারি দপ্তরগুলোতে একযোগে কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মচারীরা। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকবে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল 10টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। সকাল 11টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ঘোষণা দিয়েছে, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার থেকে প্রতিদিন 1 ঘণ্টার কর্মবিরতি চলবে। ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ বদিউল কবির বলেন, ঘোষণা অনুযায়ী কর্মচারীরা সকাল 10টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। সচিবালয়ের বাইরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরাও একযোগে কর্মসূচি পালন করছেন। এদিকে সপ্তাহে 2 দিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এবারে ঈদ উল ফিতরে টানা 10 দিনের লম্বা ছুটি। ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তির হওয়ার প্রত্যাশা সরকারের, কিন্তু মহাসড়কের অনেক জায়গায় উন্নয়ন কাজ অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজে চলছে মন্থর গতিতে। এই সড়কের নারায়ণগঞ্জ থেকে নরসিংদী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে হাটবাজারের কারণে এমনিতেই চাপ থাকে। এতে ভোগান্তির মাত্রা বাড়তে পারে বলে মনে করছেন যাত্রীরা। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন রোমান চৌধুরী সুমনের রিপোর্ট। দেখুন কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত।
মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মোট 21 কিলোমিটার সড়কের সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, 10তলা চিটাগাং রোডের শিমরাইল মোড়, কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যানবাহন চালক ও যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে। পরিবহনের দিক থেকে মানুষের যাতায়াতের জন্য সর্বাত্মক সুবিধা আমরা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যানজটের বিষয়টা একটু যদি প্রশাসনিক দিক থেকে তারা যদি একটু ট্যাকেল দেয় তাহলে এটা কোনো সমস্যা না। যদি প্রশাসন একটু সঠিকভাবে তদারকি করে তাহলে যানজটটা থাকবে না। 6 লেনের রাস্তা কাজের কারণে দেখা যাচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলতেছে খুবই ধীরগতিতে, এই কাজের কোনো অগ্রগতি নাই, এতে অল টাইম যানজট লেগেই যাচ্ছে। রাস্তার পাশে অবৈধ গরুর হাট দেওয়াতে যেহেতু গাড়ি ঘোড়া আসে অনেকখানতে, বিভিন্ন লোকজন আসে, গাড়ি ঘোড়া যানজট বাজার কারণে রাস্তাঘাট একদম অচল হয়ে যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে ঈদ যাত্রায় যাত্রীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বসে আমরা ডিসিশন নিয়েছি, কোনো হাটই রাস্তার উপরে বসবে না, তার নির্ধারিত স্থানে বসবে এবং সেই সব যারা বাজার কমিটি থাকবে তাদেরকেও সেভাবে দিক নির্দেশনা প্রদান করা হবে। রোডসকে আমরা বলেছি, অনুরোধ করেছি যে কোনো জায়গায় যদি খানাখন্দ থাকে, যেহেতু বৃষ্টির সিজন, সামান্য একটু বৃষ্টি হলেই ওই খানাখন্দটা একটু বেড়ে যায়, যাতে তারা দ্রুত সেগুলো মেরামত করে দেয়। তো সুতরাং যদি খানাখন্দ না থাকে, যদি ফিটনেসবিহীন গাড়ি না চলে, ইনশাল্লাহ, এবং আমাদের গতবারের মতো যদি টোটাল ব্যবস্থাপনাটা একই রকমভাবে আমরা নিতে পারি, ইনশাল্লাহ এবারও এদেশের মানুষ, এই জেলার মানুষ স্বাচ্ছন্দ্যে তারা ঈদ উদযাপন করবে এবং বাড়ি ফিরতে পারবে। প্রশাসন কর্তৃক যানজটের সকল পয়েন্টগুলো সচল রাখার পাশাপাশি মেঘনা টোল প্লাজায় দ্রুত টোল আদায় করা গেলে এবং পুলিশের তৎপরতা থাকলে যাত্রীদের এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে আশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। নানা আয়োজনে খুলনায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন হয়েছে। এই দিবসটি সর্বস্তরের জনসাধারণের কাছে তুলে ধরতে আজ বৃহস্পতিবার সকালে নগরীর শিববাড়ি মোড় থেকে র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খালিশপুর বানৌজা তিতুমির নৌঘাটিতে এসে শেষ হয়। পরে তিতুমির ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান, জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি, খুলনা এবং যশোর অঞ্চলের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীবৃন্দ এবং বিএনসিসি ও নৌ স্কাউটের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বুধবার রাজধানীর পল্টনে আয়োজিত বিশাল সমাবেশে যোগ দেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই মির্জাপুর থেকে শতাধিক নেতাকর্মীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকায় সুসজ্জিত হয়ে ঢাকা এসে সমাবেশ স্থলে উপস্থিত হন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পল্টন চত্বর। তরুণদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহ সভাপতি শওকত আকবর এবং প্রচার সম্পাদক তাহেরুল হক খোকন সহ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে চায় বলে জানালেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য গোলাম মোশাওয়ার সোহাগ। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি, আর এই নির্বাচনের মাধ্যমেই বিএনপি দেশের সাধারণ মানুষকে মুক্ত করবে বলেও জানান তিনি। এ সময় তিনি নিজে এলাকা থেকে প্রায় 5,000 নেতাকর্মী নিয়ে তারুণ্যের সমাবেশে হাজির হন। আমরা একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি জাতীয় সংসদ গঠন করবে। 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, তার 31 দফার মাধ্যমে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা এবং
মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনব। এবার সারা বাংলার সংবাদ। পূর্ব বিরোধের জের ধরে জয়পুরহাটে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়ালকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শহরের তেঘর রেলগেট ইসলামনগর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় পিয়াল তার নিজ এলাকার সড়কের পাশে একটি দোকানের সামনে বসে পানি খাচ্ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে পিয়ালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দেশের নিশ্ছিদ্র নিরাপত্তার অধিকারী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চলছে মাদকের রমরমা ব্যবসা। অভিযোগ রয়েছে কারাগারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জড়িত মাদক ব্যবসায়। 2023 সালে প্রধান কারারক্ষী সহ বেশ কয়েকজন কারারক্ষী গ্রেফতার হলেও মাদক ব্যবসা বন্ধ হয়নি কারাগারটিতে। গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরের রিপোর্ট। কাশিমপুর কারাগার নিয়ে একটি কথা প্রচলিত আছে, যা চান সবই পাবেন এখানে। বছর জুড়ে নানা অপরাধের জন্য আলোচনায় থাকে এই কারাগার। অর্থের বিনিময়ে মাদক, নারী সবই মেলে। 2023 সালে ডিসেম্বর মাসে 300 পিস ইয়াবা সহ প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম গ্রেপ্তার হন। এছাড়াও ইয়াবা, গাঁজা সহ গ্রেপ্তার হন 7 কারারক্ষী। সর্বশেষ গত সেপ্টেম্বরে কারারক্ষী সবুজ হাসান গ্রেপ্তার হয়েছেন। তাদের সবাই এখন সাময়িক বরখাস্ত রয়েছেন। কারো বিরুদ্ধে বিভাগীয় মামলা তদন্তাধীন, আবার কারো বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কারা অধিদপ্তর। কারারক্ষীরা গ্রেপ্তার হওয়ার পরও কারাগারে মাদক কারবার বন্ধ হয়নি। ইদানিং বাইরে থেকে গাঁজা ও ইয়াবার বল নিক্ষেপ করে কারাগারের ভেতরে পৌঁছে দেওয়া হচ্ছে মাদক। পরে সেগুলো কারারক্ষীদের সহযোগিতায় পৌঁছে যায় কয়েদিদের কাছে। মাদক ব্যবসায় কারারক্ষীরা জড়িত থাকায় কারা অধিদপ্তর রাষ্ট্রের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ সুজনের। কারাবন্দীদের কাছে মাদক সরবরাহ একটি খুবই দুঃখজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, এবং সেটি যদি কারা কর্তৃপক্ষ সরাসরি জড়িত থাকেন তাহলে তো এটা অবিশ্বাস্য। আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেটির ব্যবস্থা নেবেন। কারাগারের ভেতরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে পারে না পুলিশ। এজন্য কারাগারের বাইরে অভিযানের আশ্বাস এই পুলিশ কর্মকর্তার। কারা অধিদপ্তরের ভিতরের কথা আমরা বলবো না, বাহিরে যে এলাকায় এই সংবাদ প্রাপ্তি হই কিংবা কোনো প্রকার সোর্স থাকে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারাও কাজ করে যাচ্ছে। শতভাগ নিয়ন্ত্রণ করতে না পারার অপারগতা প্রকাশ করে কারা অধিদপ্তর বলছে, আগের তুলনায় এখন তথ্য প্রযুক্তির ব্যবহারে কারাগার অনেকটাই সুরক্ষিত। শতভাগ হয়তো আমরা পারতেছি না, কারণ দুষ্ট লোকের অভাব কোথাও নেই। এদেরকে নিয়ন্ত্রণ করাও যেমন কঠিন, ওদেরকে নিয়ন্ত্রণ করতে এর মাঝে হয়তো বা ফাঁক ফোকরে একটা দুটো কেস এরকম হতেই যেতে পারে। ওই ব্যাপারে আমাদের নজরদারি বিদ্যমান আছে। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই স্লোগান থাকলেও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার তার কয়েদিদের দেখাচ্ছে অন্ধকারের পথ। এই অবস্থার অবসান ঘটানোর এখনই সময়। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন, গাজীপুর। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডি কোম্পানি নামে একটি কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান চালিয়ে মাদক এবং দেশীয় অস্ত্রসহ ডি কোম্পানি গ্রুপের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 11। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর এলাকার অভিযান চালিয়ে মাদক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা ইমরান এবং বাপ্পি। অভিযানে আস্তানা থেকে তল্লাশি করে 18 কেজি গাঁজা, 101 পুরিয়া হেরোইন, 479 পিস ইয়াবা সহ 2টি ছুরি এবং 2টি চাপাতি উদ্ধার করা হয়। পরে র্যাব 11 কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। জামালপুরে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে
নেতৃত্ব দেন জামালপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম এবং উপসহকারী পরিচালক আতিউর রহমান। অভিযান চলাকালে স্টেশন মাস্টারের অফিস কক্ষ, টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার, রেলওয়ে থানা এবং পার্সেল বুকিং রুম সহ পুরো স্টেশন এলাকা পর্যবেক্ষণ করেন দুদকের কর্মকর্তারা। গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত 4.5 বছরের শিশু আলিফকে মামলা রুজু হওয়ার 48 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই ঘটনায় অপহরণ চক্রের 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর জেলার হাতিয়াগোলা এলাকার মোহাম্মদ কালাম। অপর দুইজন হলেন তাহমিনা এবং আলামিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্ধারের তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার NM নাসির উদ্দিন। এবারে কোরবানির পশুর হাটের খবর। পুরো শরীরে সাদা রং, সঙ্গে হালকা সোনালি আভা, মায়াবী চোখ জোড়ায় আছে রাজকীয় চাহনি। শোয়া বসা থেকে শুরু করে খাবার দাবার সবই রাজকীয়। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের 30 মণ ওজনের 7টির নাম খামারি রেখেছেন প্রিন্স। কোরবানির জন্য প্রস্তুত করা সুঠামদেহী এই গরুর দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা। প্রতিনিধি SM রাসেল কবিরের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। রাজবাড়ীর পাংশা উপজেলার রামকোল গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার দাসের বাড়িতে লালন পালন করা এই ষাঁড়টির নাম খামারি আদর করে রেখেছেন প্রিন্স। কুরবানির হাটে তুলতে শেষ সময় পরিচর্যায় ব্যস্ত খামারি। গরুটি দেখতে প্রতিদিন খামারে ভিড় করছেন স্থানীয়রা। এতবার গরু আমি এখন তো দেখিনি, এই তো প্রথম দেখলাম। যাতে গরুর মালিক লস না খায় সেইভাবে হচ্ছে সবাই কাছে পৌঁছা দিয়েন, কারণ এই গরুটা মালিক যাতে আর দ্বিতীয়বার এই আবার নিবার পারে। গরুর খাওয়াই খের, তারপরে চুলা, ভুট্টা, হেঁসারি এগুলা দিয়ে মিক্স করে ভাঙায়া এটা নিজে খাওয়াই। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের 30 মণ ওজনের 6টি প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছেন প্রশান্ত কুমার দাস ও ভারতী রানী দাস দম্পতি। শখের বর্ষ থেকে আমার এই গরুটা লালন পালন করা। এই গরুটা সাধারণত আমি সাধারণ ন্যাচারাল খাবারগুলোই খাচ্ছি। কেউ যদি আমার এই গরুটার এই খামারে আসে গরুটা নিতে চায় আমার ন্যায্য দাম দিয়ে, তাহলে আমি গরুটা বিক্রি করতে চাচ্ছি। গরমে যাতে বড় গরু সমস্যা না হয় সেজন্য বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি খাবারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। গরমে যা করণীয়, তাদের গবাদি পশুকে দিনের বেলায় দানাদার খাবার কম খাওয়াবে, সকালবেলা কিছু দানাদার খাবার খাওয়াবে, আবার বিকেলবেলা খাওয়াবে। এইভাবে আমরা খামারিদেরকে পরামর্শ এবং সেবা দিয়ে যাচ্ছি এবং নিরাপদ মানসম্মত প্রাণী পুষ্টি বা আমিষ সরবরাহের জন্য আমরা কাজ করি। রাজবাড়ীতে এবার কোরবানির জন্য প্রায় 1 লাখ গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাত দিন চলছে গবাদি পশুর পরিচর্যা। সোনারগাঁয়ের খামার মালিকরা অস্ট্রেলিয়ান ফ্রিজিং, নেপালি মহিষ, দেশীয় প্রজাতি সহ বিভিন্ন প্রজাতির গবাদি পশু পালন করছেন। প্রতিনিধি পনির ভুইয়ার তথ্য এবং চিত্রে জানাচ্ছেন আনোয়ার রাজ। সোনারগাঁয়ে বিভিন্ন প্রজাতির মোট ৯,৬০০ গবাদি পশু কোরবানির জন্য তৈরি করেছেন খামারিরা। দেশীয় পদ্ধতিতে এসব গবাদি পশু পালন করছেন তারা। খামারিরা জানান, ভারতীয় গরু অবৈধভাবে দেশের বাজারে না এলে বিক্রি ভালো হবে। আস্তাপুরটা বাঙ্গা খাওয়াই, ধান খাওয়াই, গম, এটি সব আমরা মেশিনে বাঙ্গা খাওয়াই, আমরা কিনে আনি না, কিনে আস্তাটা দিয়ে আসি। আমাদের এখানে বিভিন্ন প্রজাতির গরু আছে, যেমন হলস্টেইন ফ্রিজিয়ান, দেশি, চাইওয়াল, এইসব প্রজাতির গরু আছে। সামনে কুরবানির গরু উপলক্ষে আর কি বিক্রির জন্য। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, খামারিদের বিভিন্ন পরামর্শ, ঔষধ সরবরাহ ও টিকা প্রদান সহ বিভিন্ন সেবা দেয়া হচ্ছে। সুযোগ্য জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান মিয়া স্যারের নির্দেশনায় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সোনারগাঁ তত্ত্বাবধানে আমরা এবং আমি সহ আমাদের পুরো টিম সর্বক্ষণ উপজেলা বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক পর্যায়ে খামারিদের সেবা দেওয়ার জন্য সর্বক্ষণ খামারিদের পাশে আছি। আশা করা যায় এবারে কোরবানি ঈদে আমাদের খামারিরা অত্যন্ত লাভবান হবে এবং সাথে সাথে আমাদের দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। সোনারগাঁয়ে এবার 20,065টি গবাদি পশুর চাহিদা রয়েছে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। এবারে খেলার খবর।
ফারুক আহমেদ তাহলে আর বিসিবির সভাপতি থাকছেন না? অবস্থা দৃষ্টে পরিস্থিতি সেরকমই মনে হচ্ছে, তবে তিনি কতটা স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ছেন সেটা একটা প্রশ্ন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে জানা গেছে, গেল রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে তার সঙ্গে দেখা করেছেন ফারুক। ক্রীড়া উপদেষ্টা আলোচনায় ফারুককে বার্তা দিয়েছেন যে বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চাচ্ছেন তারা। তবে কেন পরিবর্তন আনতে চাচ্ছেন সে ব্যাখ্যা নাকি পাননি ফারুক। মুঠোফোনে এই বিষয়ে জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফারুক। এদিকে নতুন সভাপতি হিসেবে আলোচনায় আছে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের নাম। তিনি একটি পত্রিকাকে জানিয়েছেন দেশের ক্রিকেটের স্বার্থে যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন। শেষ করছি এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাপানে বললেন প্রধান উপদেষ্টা। সংঘাত এড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা বৃষ্টি, বিপদসীমার ওপরে দক্ষিণাঞ্চলের 6 নদীর পানি। অধ্যাদেশ বাতিলের দাবিতে 1 ঘণ্টার কর্মবিরতি পালন করলেন সরকারি কর্মচারীরা। সচিবালয়ে সপ্তাহে 2 দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। এবং ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজে ধীর গতি, ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, তৎপর প্রশাসন। এশিয়া নিউজ আজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।